ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে বার্তা ব্রিক্সের ট্রাম্পের নীতির বিরুদ্ধে অবস্থান, বাড়তি শুল্ক আরোপের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনের ঘোষণায় তোলপাড় মার্কিন রাজনীতি, হাস্যকর আখ্যা দিয়ে লাইনচ্যুত ট্রেনের সঙ্গে তুলনা ট্রাম্পের, পাল্টা সমালোচনায় টেসলা প্রধান। এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, ভূমিধসে বিপর্যস্ত চীনের কয়েকটি প্রদেশ, টানা বৃষ্টিতে ভারতের ৩ রাজ্যে জলাবদ্ধতা, দিল্লিতেও সতর্কতা। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ইয়েমেনের ৩টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার ভোরে এই হামলা চালানো হয়। এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত হয়েছেন আরও ৮২ জন। চলমান সহিংসতার মধ্যে কাতারে যুদ্ধবিরতি আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি প্রথম দফায়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এ সপ্তাহে হতে পারে যুদ্ধবিরতির চুক্তি। ইয়েমেনের কয়েকটি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার ভোরে হোদাইদা, হোসেইন, রাশা ইসা ও সালিফ বন্দরে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। একই সঙ্গে হামলা চালানো হয় দেশটির রাজকান্তি বিদ্যুৎ কেন্দ্রেও। হাউথিদের একের পর এক আক্রমণের জবাবে ইয়েমেনে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়রা রয়টার্সকে জানায়, হোদেইদায় ইসরায়েলি আগ্রাসনে প্রধান বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়েছে। গোটা শহর অন্ধকারে ডুবে গেছে। গাজার যুদ্ধবিরতির লক্ষ্যে কাতারে শুরু হওয়া আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে কোনো রকম অগ্রগতি ছাড়াই। ৩ ঘন্টার বেশি সময় ধরে চলে এই পর্ব। কাতার ও মিশরের মধ্যস্থতায় বার্তা আদান প্রদান হয় হামাস ও ইসরায়েলের মধ্যে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান এই সপ্তাহেই হতে পারে বন্দি মুক্তি ও যুদ্ধবিরতির সমন্বিত চুক্তি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন নেতানিয়াহু। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে গাজা পরিস্থিতি নিয়ে অগ্রগতি আসবে বলে আশাবাদী তিনি। তবে যুদ্ধ থামিয়ে শান্তি চুক্তি নয়, বরং তা চালিয়ে যেতে চান নেতানিয়াহু, এমনটাই বলছেন বিশ্লেষকরা। দাবি করছেন নিজ দেশের দুর্বলতা আড়াল করতে এবং দুর্নীতির মামলায় রাজনৈতিক সুবিধা নিতে এই যুদ্ধকে দীর্ঘায়িত করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে নেতানিয়াহু নিজেই দেশ জুড়ে সমালোচিত, আর এই যুদ্ধকেই এখন রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন তিনি। এদিকে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন ইসরায়েলি হামলায় গোষ্ঠীটির ৮০% নিয়ন্ত্রণ এরই মধ্যে ভেঙে পড়েছে। প্রায় ৯৫% নেতা নিহত হয়েছেন। নিরাপত্তা কাঠামো প্রায় বিলুপ্ত। তিনি জানান হামাস বলতে এখন কিছুই অবশিষ্ট নেই। সব দিক থেকে এখন ইসরায়েলের হাতে ক্ষমতা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। গাজাকে ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে জোরালো বার্তা দিয়েছে ব্রিক্স জোট। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে মার্কিন শুল্ক নীতি, গাজায় আগ্রাসন এবং ইরানে হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ব্রিক্সের যুক্তরাষ্ট্র বিরোধী নীতির সঙ্গে যুক্ত হওয়া দেশের ওপর বাড়তি 10% শুল্ক আরোপ করা হবে। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে মার্কিন নীতির বিরুদ্ধে রীতিমতো একজোট হয়েছে 11 সদস্য রাষ্ট্র। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ব্রিক্সকে নেতৃত্বের ভূমিকা নিতে হবে। শুল্কযুদ্ধ, গাজা আগ্রাসন, ইরানে হামলা এবং পশ্চিমা একচেটিয়া নিয়ন্ত্রণের বিরুদ্ধে এই সম্মেলনে জোরালো বার্তা দেন নেতারা। মার্কিন চাপের মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সংস্কারের দাবি তোলে ব্রিক্স। লুলা বলেন, আইএমএফে ব্রিক্স সদস্যদের ভোট ক্ষমতা অন্তত 25% হওয়া উচিত, বর্তমানে যা 18%। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন ব্রিক্স এখন বিশ্ব শাসনে বড় ভূমিকা রাখতে পারে বলে। এ সময় প্রাকৃতিক সম্পদ, লজিস্টিক্স ও বাণিজ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি। সম্মেলনের ঘোষণাপত্রে গাজাকে ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে বলা হয়, মানবিক সহায়তা বন্ধ ও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের মাধ্যমে ইসরায়েল যুদ্ধাপরাধ করছে। অবিলম্বে যুদ্ধবিরতি, ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জানিয়েছে ব্রিক্স। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের হুমকি দেন, যুক্তরাষ্ট্র বিরোধী নীতিতে শরিক হলে ব্রিক্স জোটভুক্ত দেশকে দিতে হবে বাড়তি 10% শুল্ক। আগামী 1 আগস্টের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে আরোপিত হবে এই একতরফা শুল্ক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। লাখো আফগান শরণার্থীকে ইরান ছাড়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রোববার ছিল সরকারের বেঁধে দেওয়া সময়সীমার শেষ দিন। এরপরও যারা থেকে যাবে তাদের গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার। যুদ্ধ শেষে নিরাপত্তা উদ্বেগের মধ্যেই শুরু এই বহিষ্কার অভিযান।
চরম দারিদ্র্য আর যুদ্ধ এড়াতে যারা আফগানিস্তান থেকে পালিয়ে ইরানে আশ্রয় নিয়েছিলেন তাদের অনেকেই এখন বাস্তুচ্যুত হওয়ার মুখে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষে নিরাপত্তার অজুহাত দেখিয়ে আফগানদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তেহরানের দেয়া সময়সীমা অনুযায়ী আফগানদের নিজ উদ্যোগে ইরান ছাড়ার সময় ছিল রোববার পর্যন্ত। এরপর যারা থেকে যাবে তাদের গ্রেফতার করে জোরপূর্বক ফেরত পাঠানো হবে বলে জানায় প্রশাসন। মার্চে দেয়া নির্দেশনার পর এখন পর্যন্ত অন্তত 7 লাখ আফগান ইরান ছেড়েছে। শুধু জুনেই ছাড়তে বাধ্য হয়েছেন 2,30,000। ইরানে বর্তমানে আনুমানিক 40 লাখ আফগান বসবাস করছেন, যাদের অনেকেই দেশটিতে কাটিয়েছেন কয়েক দশক। তেহরান সরকার বলছে অবৈধভাবে থাকা বিদেশিদের 2023 সাল থেকেই ফেরত পাঠানো হচ্ছে। এখানে আলাদাভাবে আফগান নাগরিকদের টার্গেট করা হচ্ছে না বলেও দাবি তাদের, যদিও আফগান নাগরিকরা বলছেন ভিন্ন কথা। তবে জাতিসংঘ সহ মানবিক সংস্থাগুলোর আশঙ্কা, এই গণবহিষ্কার আফগানিস্তানের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। যুদ্ধ, দারিদ্র্য ও তালেবান শাসন থেকে পালিয়ে যাওয়া এসব মানুষ এবার ফিরলে খাদ্য, আশ্রয় ও নিরাপত্তার চরম সংকটে পড়বে। এমনকি এতে সীমান্ত অঞ্চলে হুমকি বাড়তে পারে বলেও সতর্ক করছেন বিশ্লেষকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। মস্কো ও বেলগোরোদে পাল্টা হামলা চালিয়েছে কিয়েভ। বেশিরভাগ হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। অস্ত্র সংকটে ধুঁকতে থাকা ইউক্রেন ড্রোন উৎপাদনে নতুন চুক্তি করেছে পশ্চিমাদের সঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে রাশিয়া ইউক্রেনের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে ব্রিক্স জোটের নেতারা। রোববার মস্কো, বেলগোরোদ সহ রাশিয়ার 3টি শহর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। এতে কয়েকজন আহত হয়েছেন। এদিন রাতভর শতাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের হামলার পর প্রায় 300 ফ্লাইট বিলম্ব হয় বলে জানিয়েছে রুশ গণমাধ্যম। রাশিয়ার হামলার জবাব দিতে পশ্চিমা মিত্রদের সহায়তায় ড্রোন উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে ড্রোন উৎপাদন চুক্তি হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, চুক্তির আওতায় শিগগিরই শত শত ড্রোন পাবে কিয়েভ। ব্রিক্স শীর্ষ সম্মেলনেও সদস্য রাষ্ট্রের নেতারা রাশিয়ার পক্ষে কথা বলেছেন। সম্প্রতি দেশটির ব্রিয়ান্স্ক, কুর্স্ক ও ভেরোনোজে চালানো ইউক্রেনীয় হামলার নিন্দা জানান তারা। একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করেন শিশুসহ বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায়। ব্রিক্স নেতারা আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের সমাধানের ওপর জোর দেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। নতুন দল গঠনের ঘোষণা দিয়ে মার্কিন রাজনীতিতে নতুন ঝড় তুলে দিয়েছেন ইলন মাস্ক। তবে তাকে রীতিমতো কটাক্ষ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্কের রাজনৈতিক উদ্যোগকে হাস্যকর আখ্যা দিয়ে তাকে তুলনা করেছেন লাইনচ্যুত ট্রেনের সঙ্গে। এদিকে ছেড়ে কথা বলেননি মাস্কও ট্রাম্পের বিগ বিউটিফুল বিল ও রাজনৈতিক মতাদর্শের কড়া সমালোচনা করেছেন তিনি। মার্কিন ধনকুবের ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি গঠনের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাস্কের রাজনৈতিক উদ্যোগকে হাস্যকর আখ্যা দিয়ে তিনি বলেন, মার্কিন ইতিহাসে তৃতীয় দল কখনোই সফল হয়নি। আমি মনে করি তৃতীয় কোনো দল গঠন করা একেবারেই হাস্যকর। রিপাবলিকান পার্টি দিয়ে আমরা দারুণ সফলতা পেয়েছি। ডেমোক্রেটরা পথ হারালেও আমাদের দেশ সবসময় 2 দলের রাজনৈতিক ব্যবস্থার মধ্যেই ছিল। তৃতীয় দল শুধু বিভ্রান্তিই বাড়াবে। পুরো কাঠামোই 2 দলের জন্য তৈরি। তৃতীয় কোনো দল কখনোই সফল হয়নি। কাজেই মাস্ক চাইলে মজা করে দেখতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে এটা একেবারেই হাস্যকর। এখানেই থামেননি প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মাস্ককে কটাক্ষ করে লাইনচ্যুত ট্রেন আখ্যা দেন। ট্রাম্পের অভিযোগ, প্রতিশোধের বশেই এই উদ্যোগ নিচ্ছেন মাস্ক। বলেন তার প্রশাসন ইলেকট্রিক গাড়ির ভর্তুকি কমিয়ে দিতে চায়। পাশাপাশি মাস্কের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের অভিযোগ তুলে বলেন, নিজের বন্ধু জ্যারেড আইজ্যাকম্যানকে নাসার প্রধান করতে ট্রাম্পকে সুপারিশ করেছিলেন মাস্ক। ট্রাম্প আরও বলেন, নাসা মাস্কের বিশাল ব্যবসার অংশ, তাই সেই নিয়োগ বাতিল করেছেন বলেও জানান তিনি। ট্রাম্পের তীব্র আক্রমণের জবাবে মাস্কও সরাসরি কটাক্ষ করেন প্রেসিডেন্টকে। বাজেট বিল নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেন, এই বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দিচ্ছে। তার দাবি, বিলটি ধনীদের কর ছাড় করলেও স্বাস্থ্য ও কল্যাণ খাতে বড় আঘাত হেনেছে। কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাবে বিলটি 2034 সালের মধ্যে বাজেট ঘাটতি বাড়াবে $3.3 ট্রিলিয়ন। এতে করে 1 কোটিরও বেশি মানুষ স্বাস্থ্য বীমা হারাতে পারেন। এর আগে নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টির যাত্রা শুরুর ঘোষণা দেন মাস্ক। তার এই উদ্যোগ রাজনৈতিক প্রতিবাদের রূপ বলেই মনে করছেন বিশ্লেষকরা। মাস্কের দাবি, ডেমোক্রেট ও রিপাবলিকানরা একে অপরের প্রতিচ্ছবি।
আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বিষাক্ত মাশরুম খাইয়ে 3 আত্মীয়কে হত্যা, আদালতে দোষী সাব্যস্ত অস্ট্রেলীয় নারী, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82 জনে, যেখানে শুধু কের কাউন্টিতে মারা গেছেন 68 জন, যাদের মধ্যে রয়েছে 28 জন শিশু। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। এই বন্যাকে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ দুর্যোগ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখতে শুক্রবার টেক্সাস যাচ্ছেন তিনি। এ যেন এক ভয়াবহ বিভীষিকা। নিহতদের অধিকাংশই শিশু হওয়ায় ক্ষতটা যেন আরও গভীর। এখনও আশায় বুক বাঁধছেন নিখোঁজ স্বজনদের পরিবারগুলো, যদি কোনোভাবে খোঁজ মেলে প্রিয়জনের। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় হতাহতের সংখ্যা বাড়ছেই। সবচেয়ে বেশি মৃত্যু কের কাউন্টিতে। উদ্ধার হওয়া বেশ কয়েকটি মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানায় কের কাউন্টি পুলিশ। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী জানায়, এখনও চলছে উদ্ধার কার্যক্রম। নিখোঁজদের সন্ধানে মোতায়েন রয়েছে হেলিকপ্টার, ড্রোন ও নৌযান। হাসপাতালগুলোতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভয়াবহ এ দুর্যোগের ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখতে শুক্রবার টেক্সাস সফরের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, গভর্নর গ্রেগ অ্যাবট ও অন্যান্য টেক্সাস কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে প্রশাসন। একে শতাব্দীর ভয়াবহ দুর্যোগ আখ্যা দিয়ে একসঙ্গে বিপর্যয় মোকাবেলার আহ্বান জানান ট্রাম্প। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। চীনে প্রবল বর্ষণে দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধস। দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের একাধিক প্রদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। জরুরি অবস্থা জারি করে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় নেমেছে স্থানীয় প্রশাসন। প্রবল বর্ষণে বিপর্যস্ত চীনের সিচুয়ান প্রদেশের ডানবা কাউন্টি। 12টি শহরে একযোগে দেখা দেয় আকস্মিক বন্যা। ঘন্টায় 23 মিলিমিটার বৃষ্টিপাতে পানির তোরে ভেসে যায় ঘরবাড়ি। সরিয়ে নেওয়া হয় অন্তত 1700 মানুষকে। সবচেয়ে ভয়াবহ ভূমিধস ঘটে বাডি শহরে। রাতের আধারে 2টি গ্রাম খালি করে সরিয়ে নেওয়া হয় 500 বাসিন্দাকে। সিচুয়ানের বেচুয়ান কাউন্টিতেও এক সপ্তাহ ধরে বৃষ্টিতে বন্ধ হয়ে যায় ডজনের বেশি সড়ক। কোথাও ধসে পড়ে রাস্তা, কোথাও আবার জমে থাকে কাদা পানি। বৃষ্টি থামার পর উদ্ধার যন্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে মাঠে নামে উদ্ধার কর্মীরা। 130টির বেশি সড়ক পথ পুনরায় খুলে দেওয়া হয় দিনের মধ্যেই। উত্তর পশ্চিমের গানসু প্রদেশের লংনান শহরে একযোগে 5টি কাউন্টিতে নামে ভারী বৃষ্টি। কোথাও ঘটে ভূমিধস, কোথাও আবার রাস্তা ভেঙে পড়ে স্রোতের তোরে। পানি কমার সঙ্গে সঙ্গে চিরুনি অভিযানে নামে উদ্ধার কর্মীরা। সরানো হয় ধ্বংসস্তূপ, খুলে দেওয়া হয় রাস্তাঘাট। বিতরণ করা হয় শত শত ত্রাণ কিট, বেড ও কম্বল। আমরা 700টি ফোল্ডিং বেড, 700টি কাঁথা এবং 400টি জরুরি কিট প্রদান করেছি এবং এই সব সামগ্রী ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের হেলুংজিয়ান প্রদেশের দাচিং শহরে ঘন্টায় 40 মিলিমিটার বৃষ্টিতে ডুবে যায় শহরের বহু এলাকা। ঘোষণা করা হয় জরুরি অবস্থা। রাতের মধ্যে পানি সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ। একই দিন ইনার মঙ্গোলিয়ার দালাত শহরে হঠাৎ বন্যায় আটকে পড়েন 2 বাসিন্দা। টানা 5 ঘন্টার অভিযানে তাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয় দমকল বাহিনী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। তাইওয়ানে টাইফুন ডানাসের প্রভাবে হওয়া মৌসুমী ঝড়ে 2 জনের মৃত্যু হয়েছে। পশ্চিম উপকূলে আহত হয়েছেন অন্তত 300 জন। প্রায় 3500 মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকাগুলো থেকে ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রায় 5,80,000 পরিবার। এতে বন্ধ করে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত। স্থানীয় সময় রোববার ঘন্টায় প্রায় 144 কিলোমিটার আঘাত হানা ঝড়টি উত্তর পশ্চিমাঞ্চলের দিকে যেতে যেতে এর তীব্রতা কমে যায়। ঝুঁকি ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক নজরদারি বা রিস্ক বেসড সুপারভিশনের বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সরাসরি যাচ্ছি সেখানে। সেটার ক্ষেত্রে তাদের কাস্টমার বেস ইজ দিস, এক এক ধরনের কাস্টমার বেস এক এক ধরনের রিস্ক
ক্রিয়েট করে। এক এক ধরনের প্রোডাক্ট এক এক ধরনের রিস্ক ক্রিয়েট করে, এবং সেগুলো কিন্তু ডিপেন্ডিং অন কোন ব্যাংক কোন ধরনের প্রোডাক্ট বেশি ব্যবহার করছে। যারা এসএমই খাতে বেশি আছে, যারা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি খাতে বেশি আছে, যারা কর্পোরেটে বেশি আছে, যারা ট্রেডে বেশি আছে, বিভিন্ন তাদের সেগমেন্টাল রিস্ক কিন্তু ডিফারেন্ট হবে, এবং এক একটা শক, এক্সটার্নাল শক ভিন্নভাবে তাদেরকে ইম্প্যাক্ট করবে। একটা এক্সচেঞ্জের শক হলে পরে যারা ফরেন ট্রেডের সাথে রিলেটেড তাদের উপর ইম্প্যাক্টটা ইমিডিয়েটলি পড়বে। আবার যারা এসএমইতে আছে তারা কিন্তু অতখানি হয়তো পড়বে না, তাদের উপর তারা প্রোটেক্টেড থাকবে। আবার একটা বন্যা হলে এসএমইরা হয়তো ট্রেডের ক্ষেত্রে কিচ্ছু হবে না। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে সেগমেন্টেড করেই আমাদেরকে জিনিসগুলোকে অ্যানালাইসিস করতে হবে আগামীতে। তো এবং এটা ব্যাংক টু ব্যাংক তাদের নেচার অফ বিজনেস, তাদের ক্লায়েন্টেল, তাদের লোনের ডাইরেকশন, ডাইমেনশন ইত্যাদি সব কিছুকে বিবেচনায় নিয়ে রিস্কটাকে অ্যাসেস করতে হবে। তো এই পরিবর্তনটা আনার জন্য আমরা চেষ্টা করছি যে ডিসেম্বরের মধ্যেই 61টা ব্যাংকই প্রস্তুত হয়ে যাবে। 61টা ব্যাংকই তাদের ডেটা রিপোর্ট করবে বাংলাদেশ ব্যাংকে একটা সার্টেন ফরম্যাটে। যে ফরম্যাটটা আমরা তৈরি করতে যাচ্ছি সেখানে কি কি ধরনের ডেটা লাগবে সেটা আমরা স্ট্যান্ডার্ডাইজ করে দেব, এবং প্রত্যেকটা ব্যাংকই এটা অটোমেটেড রিপোর্টিং মেকানিজমে আমাদের কাছে দিতে পারবে, এটাই আমাদের প্রত্যাশা। যারা পারবেন না তাদের কাছ থেকে আমরা আশা করব যে 6 মাসের মধ্যে যেন তারা সেই অবস্থায় নিয়ে যায়, যাতে সেটা পারেন তারা করতে। তা আমরা এটা একটা আমাদের সার্বিক যেসব কার্যক্রম তার একটা অংশ, একটা বড় অংশ। এখানে কিন্তু কয়েকশো আমাদের যারা ইন্সপেকশন সুপারভিশনের সাথে জড়িত তার কয়েকশো স্টাফ, সিনিয়র, জুনিয়র, মিড লেভেল সবাই কিন্তু এখানে থাকবেন এটার সাথে। এবং আমাদের পুরো যে সুপারভিশন ফ্রেমওয়ার্ক সেটাকে আমরা পুরো বাংলাদেশের ব্যাংকের ভিতরে আমরা রিস্ট্রাকচার করে ফেলছি। আমরা এখন আপাতত 12টা ভাগে ভাগ করে ফেলা হচ্ছে, যেটা 12টা ভাগে আবার 61টা ব্যাংকে এই 12টা ভাগে আমরা ভাগ করে দেব, এবং এক একটা গ্রুপ অফ ব্যাংকের উপর তাদের নজরদারিটা রাখবে। এটাই হচ্ছে আমাদের এখনকার পরিকল্পনা, এবং যেটাকে আমরা বলবো যে 360 ডিগ্রি সুপারভিশন, অর্থাৎ সব কিছুই এই গ্রুপগুলোই করবে। এখন অফ সাইট, অন সাইট, দিস সাইট এগুলো হবে না, সবগুলোকে একসাথে করেই 360 ডিগ্রি সুপারভিশন হবে। আমরা সরাসরি ছিলাম বাংলাদেশ ব্যাংকে, সেখানে কথা বলছিলেন সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর। আবারও দেশের বাইরের খবর। টানা বৃষ্টিতে পশ্চিম ও উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশ, দিল্লি ও গুজরাটের নগর জীবন ব্যাহত হচ্ছে, যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। দিল্লিতে জারি করা হয়েছে সবুজ সতর্কতা। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে উত্তরপ্রদেশের মুরাদাবাদ শহর। বহু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, বৃষ্টি থামার লক্ষণ নেই, ফলে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। মুরাদাবাদ ছাড়াও রাজ্যের রাজধানী লখনৌ, গাজিয়াবাদ, নয়ডা, আগ্রা সহ অনেক জায়গায় প্রবল বৃষ্টিতে নিম্নভূমি জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, পুরনো ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করার কারণে বর্ষার সময় এমন জলাবদ্ধতা তৈরি হয়। উত্তরপ্রদেশের মতোই পরিস্থিতি গুজরাটের বিভিন্ন এলাকাতেও। আহমেদাবাদ, বরোদা, রাজকোট, সুরাতের মতো বেশ কিছু এলাকাতেও গত 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টির কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। রাজ্য সরকারের তথ্য বলছে, একাধিক এলাকায় পানি জমে যাওয়ার পাশাপাশি নিচু এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত আছে ভারতের রাজধানীতেও। দিল্লির আবহাওয়া দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী 3 দিন ধরে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। রোববার রাতভর 70 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ফলে জারি করা হয়েছে সবুজ সতর্কতাও। আগামী 48 ঘন্টা এই অবস্থা অব্যাহত থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, 3টি রাজ্যেরই পুরনো শহর অঞ্চলের দুর্বল নর্দমা ব্যবস্থা, অপরিকল্পিত নগরায়ন এবং সময়মতো ড্রেন পরিষ্কার না হওয়ায় এই জলাবদ্ধতার মূল কারণ। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। উত্তর কোরিয়ায় বেলুনে করে লিফলেট, ময়লা আবর্জনা পাঠানো নিয়ে এবার কঠোর অবস্থানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং।
সীমান্তে শান্তি বজায় রাখতেই এমন উদ্যোগ বলছে দেশটির সরকার। যদিও তার পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে সমালোচনা, এতে মত প্রকাশের স্বাধীনতা খর্ব হচ্ছে বলে অভিযোগ প্রচারকারীদের। বেলুন কাণ্ড ইস্যুতে কয়েক বছর ধরে আলোচনায় দুই কোরিয়া। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং দায়িত্ব নেওয়ার পর এই ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন। দুই দেশের সীমান্তে লাউডস্পিকার প্রচার বন্ধ করার পাশাপাশি বেলুনে লিফলেট ও ময়লা আবর্জনা পাঠানোকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি। 접경 지역 주민들의 밤잠을 설치게 했던 আমরা সীমান্ত অঞ্চলে লাউডস্পিকার প্রচারের এই অস্থির চক্র বন্ধ করে শান্তির পথে হাঁটছি। আমাদের লক্ষ্য শান্তি দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি আনা। 제가 다시 평화를 강화하는 উত্তর কোরিয়ার সাবেক নাগরিক ও বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করা লি মিন বক বছরের পর বছর সীমান্তে বেলুন পাঠিয়ে কিম জং উনের বিরুদ্ধে লিফলেট প্রচার করে আসছেন। কিন্তু নতুন প্রেসিডেন্টের হুঁশিয়ারি মত প্রকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে দাবি তার। 자꾸 저 자극된다는데 그렇게 조용히 하면 되잖아요. আমি তো চুপচাপ এটা করে আসছি, এর মধ্যে দোষ কি? এটা কি উত্তর কোরিয়াকে উস্কানি? কখনোই না। যতদিন না উত্তর কোরিয়ায় গণমাধ্যম স্বাধীন হয় আমি চালিয়ে যাব। আমাদের সরকারকে লজ্জিত হওয়া উচিত। 조용히 하라고 싶어도 못하잖아요 지금. প্রেসিডেন্ট লি জে মিয়ং শুরু থেকেই উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনে কাজ করে আসছেন। সরকারের মতে শান্তিপূর্ণ পরিবেশই অর্থনৈতিক অগ্রগতির চাবিকাঠি। এই কড়াকড়িতে স্বাগত জানিয়েছেন সীমান্তবাসীর একাংশ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আইফোন 17 প্রো ম্যাক্সে আসছে বড় পরিবর্তন। ডিজাইন, ক্যামেরা ও চিপসেট উন্নয়নের পাশাপাশি বাড়ছে ব্যাটারি ব্যাকআপ। অস্ট্রেলিয়ায় খাবারে বিষাক্ত মাশরুম মিশিয়ে 3 জনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন 50 বছর বয়সী এরিন প্যাটারসন। মরওয়েল শহরের আদালতে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হয়। স্বামীর বাবা মা ও খালাকে খাবারে ডেথ ক্যাপ নামের বিষাক্ত মাশরুম মিশিয়ে হত্যা করা হয় বলে জানানো হয়েছে। স্থানীয় সময় সোমবার অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের মরওয়েল শহরের আদালতে এক চাঞ্চল্যকর বিচার প্রক্রিয়ার রায় ঘোষণা করা হয়। 3টি হত্যা ও একটি হত্যা প্রচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হন 50 বছর বয়সী এরিন প্যাটারসন। 10 সপ্তাহের এই ট্রায়ালে বিচারক ও জুরি জানান গত বছরের 29 জুলাই দুপুরের খাবারের পরই মারা যান 3 জন। স্বামীর বাবা মা ও খালার সেই খাবারে ছিল প্রাণঘাতী ডেথ ক্যাপ নামক বিষাক্ত মাশরুম। ওই দিন একই খাবার খেয়ে মারাত্মক অসুস্থ হন আরও একজন। হাসপাতালে টানা 7 সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে অলৌকিকভাবে বেঁচে যান তিনি। রায় ঘোষণার সময় এরিন আদালতে কোনো প্রকার অনুভূতি প্রকাশ করেননি। তবে তিনি দাবি করেন এটি ছিল নিছক দুর্ঘটনা। কিন্তু তদন্তে উঠে আসে ভিন্ন চিত্র। মামলার তদন্তকারীরা জানান আসামি খাবারের উৎস নিয়ে পুলিশকে মিথ্যা তথ্য দেন এবং প্রমাণ লোপাটের চেষ্টা করেন। এমনকি নিজের ক্যান্সারে আক্রান্ত হওয়ার মিথ্যা নাটক সাজিয়ে ওই দিন অতিথিদের নিমন্ত্রণ করেছিলেন। প্রসিকিউশনের যুক্তি, স্বামীর থেকে আলাদা থাকলেও সন্তানের ভরণ পোষণ নিয়ে তাদের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছিল। আর সেই দ্বন্দ্ব থেকে হয়তো জন্ম নেয় এই ভয়ঙ্কর পরিকল্পনা। সেই দিন স্বামীকে আমন্ত্রণ জানানো হলেও আসেননি তিনি। ঘটনাটি শুনেই মানুষ চমকে গেছে। মামলার অভিযোগে বলা হচ্ছে এটা আসলে পারিবারিক দ্বন্দ্ব থেকে শুরু হয়েছিল, আর সেখান থেকেই বিষাক্ত মাশরুম দিয়ে হত্যার পরিকল্পনা। তবে অভিযুক্ত পক্ষ বলছে এটা নিছক দুর্ঘটনা, সে ইচ্ছা করে কিছু করেনি। আমি শুনেও খুব অবাক হয়েছি। নিজের পরিবারের সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে ভাবতেই ভয় লাগে। এই মামলাটি অস্ট্রেলিয়ার তীব্র জনসচেতনতা এবং গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করেছে। বহু সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ক্রাইম পডকাস্ট ও তথ্যচিত্র। তবে এখনো ঘোষিত হয়নি দণ্ডাদেশ। দোষী সাব্যস্ত এরিন প্যাটারসনের জন্য আদালত আজীবন কারাদণ্ডের সাজা নির্ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন আইফোন 17 প্রো ম্যাক্সে। চিপস্টার সেটসুনা ডিজিটাল দাবি করেছে ডিভাইসটিতে অ্যাপল ডিজাইন, ক্যামেরা ও চিপসেটের পাশাপাশি ইতিহাসের সবচেয়ে বড় ব্যাটারি আপগ্রেড করতে যাচ্ছে। জানা গেছে আইফোন 17 প্রো ম্যাক্স থাকতে পারে 5000 mAh ব্যাটারি, যে বর্তমানে আইফোন 16 প্রো ম্যাক্সে আছে 4685 mAh ব্যাটারি। সেক্ষেত্রে নতুন মডেলে বেড়েছে 315 mAh, যা ব্যাটারি ব্যাকআপে আনতে পারে বড় পরিবর্তন। আইফোনের শক্তিশালী হার্ডওয়্যার ছাড়াও রয়েছে দুর্দান্ত পাওয়ার, এফিসিয়েন্সি,
তাই 5000 mAh ব্যাটারি থাকলে এটি হতে পারে অনেক অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপের চেয়েও বেশি টেকসই। তবে প্রযুক্তিবিদরা বলছেন অ্যাপলের পক্ষ থেকে এত বড় ব্যাটারি আপগ্রেড খুবই বিরল, তাই এ তথ্যকে কেউ কেউ দেখছেন সন্দেহের চোখে। স্পেনে শুরু হয়েছে জনপ্রিয় সান ফার্মিন ফেস্টিভ্যাল। ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলার মধ্য দিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী এই আয়োজন। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গর্জে উঠেছে ইউরোপের দেশ স্পেনের বাসিন্দারাও। ফিলিস্তিন মুক্ত করো, গণহত্যা বন্ধ করো, রবে উত্তাল হয়ে ওঠে পাম্পলোনা চত্বর। আর এই স্লোগানের পরপরই আতশবাজির মধ্য দিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী সান ফার্মিন উৎসব। এ সময় পাম্পলোনা স্কয়ারে জড়ো হন হাজারো উৎসবপ্রেমী। সাদা পোশাকের সঙ্গে গলায় লাল স্কার্ফ জড়িয়ে ঐতিহ্য মেনে অপেক্ষা করছিলেন প্রথম আতশবাজির। এর আগে এক বিশাল পতাকা উত্তোলন করা হয়, যাতে লেখা ছিল ইন্ডিপেন্ডেন্স। চুপিনাজো নামের বিশেষ আতশবাজিটি ছুড়েন ইয়ালা নাফারোয়া নামের এক ফিলিস্তিনপন্থী প্ল্যাটফর্মের কর্মী। দর্শনার্থীদের মধ্যে ছিলেন সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও জার্মানি থেকে যাওয়া পর্যটকেরা। এটি একটি অসাধারণ অভিজ্ঞতা, সবাইকে এত আনন্দে দেখে ভালো লাগছে। এই উৎসবের বিশেষ আকর্ষণ ষাঁড়ের দৌড়। দেশ বিদেশের অনেক মানুষ অংশ নেন এই প্রতিযোগিতায়। দেখি দৌড়ে কত দূর যেতে পারি। কয়েকদিন অনুশীলনের পর মনে হচ্ছে বেশ ভালো দৌড়াতে পারবো। আশা করছি দেয়াল আর ষাঁড়ের মধ্যে আটকা পড়ব না। 875 মিটার পথ জুড়ে গলায় লাল কাপড় বেঁধে দৌড়ে চলেন প্রতিযোগীরা। পেছনে থাকে তেড়ে আসা ষাঁড়ের দল। ঐতিহ্যবাহী এই দৌড়ের নাম রানিং অফ দ্য বুলস। আনন্দের সঙ্গে রাজনৈতিক বার্তা যোগ হওয়ায় এবারের সান ফার্মিন উৎসব পেয়েছে নতুন মাত্রা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনের ঘোষণায় তোলপাড় মার্কিন রাজনীতি। হাস্যকর আখ্যা দিয়ে লাইনচ্যুত ট্রেনের সঙ্গে তুলনা ট্রাম্পের, পাল্টা সমালোচনায় টেসলা প্রধান। এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 82। ভূমিধসে বিপর্যস্ত চীনের কয়েকটি প্রদেশ। টানা বৃষ্টিতে ভারতের 3 রাজ্যে জলাবদ্ধতা, দিল্লিতে সতর্কতা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।